ওয়েলকাম টু কথা এডুকেশন। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর পাতাবাহারের বুনো হাঁস গল্পটা পড়িয়ে দেব। এই ভিডিওতে আমি বুনো হাঁস গল্পটা ভালো করে পড়িয়ে বুঝিয়ে দেব, আর নেক্সট একটা ভিডিও আসবে যেখানে আমি বুনো হাঁসের হাতে কলমে কাজ করিয়ে দেব। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। বুনো হাঁস, কার লেখা? লীলা মজুমদার। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। অর্থাৎ এখানে বলেছে এখন যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, সেই সময়ে যদি আকাশের দিকে তাকানো যায় দেখা যাবে বুনো হাঁস দলে দলে উত্তর দিকে উড়ে চলেছে তীরের ফলার মতো। তীরের ফলার মতো বলতে যখন কোনো পাখি ওড়ে ওরা নিজেদের একটা শেপ করে নেয়, কখনো তীরের মতো, সেখানে ছবিতেও বুঝিয়েছে তীরের ফলার মতো বা তীরের মুখটা যেরকম হয় সেরকমভাবে তারা উড়ে চলেছে। অ্যারোর এই মুখটাকে বলা হয় ফলা। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শোষো শোনা যাচ্ছে। মানে হাঁসগুলো অনেক উঁচুতে উড়ছে, কেউ এতটাই উঁচুতে উঠছে যে কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। আবার কোনো হাঁসের ডানার যে শোঁ শব্দ সেটা শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাক, মানে কেউ কেউ গাঁক গাঁক করে ডাকছে। ওরা গরম দেশে শীত কাটিয়ে এবার শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরম সয় না, আবার বেশি শীতও সয় না। কি বলেছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে, ওদের যখন আমাদের দেশে যখন শীত পড়ে তখন ওদের দেশে আরও অনেক বেশি শীত পড়ে। তো ওই অত শীত ওরা সহ্য করতে না পারে আমাদের দেশে চলে আসে তখন। তো শীতটা কাটিয়ে যখন এখানে গরম পড়তে শুরু করে, সেই গরম ওরা সহ্য করতে পারে না, তখন ওদের দেশে তখন শীত কমে যায়, অনেকটাই কমে আসে, তখন ওরা আবার নিজেদের দেশে ফিরে যায়। তাই জন্য গল্পের প্রথমেই বলেছে এখন ওরা উত্তর দিকে উড়ে চলেছে, মানে শীতের দেশ উত্তর দিকে, তাই তারা উত্তর দিকে, মানে শীত কাটিয়ে এখানে শীত কাটিয়ে আবার উত্তর দিকে অর্থাৎ নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, মানে যে দ্বীপগুলোতে তারা যায়, অনেক বুনো হাঁস সেই দ্বীপে যায় যেই দ্বীপে কোনো মানুষ থাকে না। নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আর আমাদের গরমের সময় ওদের শীত পড়ে। লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গায় আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। জোয়ানদের ঘাঁটি বলতে জোয়ানরা যেখানে থাকে, জোয়ান মানে সেনাবাহিনীরা যেখানে থাকে। তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। যেই সময় শীতের শুরু সেই সময় বুনো হাঁসেরা মাথার উপর দিয়ে দক্ষিণ দিকে উড়ে যেত, মানে তারা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসতো। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পাওয়া যেত। মানে সেই সময় জোয়ানরা চিঠিপত্র বিশেষ আদান প্রদান করতে পারতো না বাড়ির লোকেদের সাথে, শুধু রেডিওতে যেটুকু তারা খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে ওটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বুনো হাঁসগুলো যখন উড়ে যাচ্ছিল তখন কোনো একটি হাঁসের আঘাত লাগে এবং সে আঘাতে সে নিচে নেমে আসে, এবং তার যে বন্ধু ছিল, তার যে সঙ্গী ছিল, সেও কিন্তু তার সাথে নিচে নেমে আসে। বরফ পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, মানে প্রথমে তার বন্ধুকে ধরতে আসছে বলে সে রেগে গিয়ে তাদেরকে তেড়ে এসেছিল। পরে দেখলো না, জোয়ানরা ওদের কোনো ক্ষতি করছে না, তাই ওদের সাথে ওরাও চলে আসে তাদের তাঁবুতে। ভিতরে ছেড়ে দিতে দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসেরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছে করলে উড়ে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীত দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন একটু একটু করে
উঠতে চেষ্টা করতো। হাঁসের ডানা যখন সেরে যায় হাঁসটি নিজের মতো করে উঠতে চেষ্টা করে, কিন্তু সে বেশি দূর উঠতে পারতো না। তাঁবুর ছাদ অবধি মানে তাঁবুর মাথা অবধি উঠতো, আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। আস্তে আস্তে যখন গরম পড়তে শুরু করলো, পাহাড়ের বরফ গলতে শুরু করলো এবং ঝোপঝাপ সবুজ ঝোপ এগুলো আস্তে আস্তে দেখা যেতে থাকলো। এরা গাছের পাতায় আবার ফুলের কুঁড়ি ধরলো। যখনই বরফ গলে গেল, গরম পড়লো অল্প, তখন ন্যাড়া অর্থাৎ যে গাছগুলোতে কোনো ফুল পাতা ছিল না সেগুলোতে আবার ফুলের কুঁড়ি ধরেছে। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এরপর কি পাখিরা আবার ফিরে যাচ্ছে, এই সময় এবার পাখিরা নিজেদের দেশে ফিরে যাচ্ছে। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা সব বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর চড়তো, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। তারা কি করতো, যে হাঁস দুটো তাঁবুতে ছিল সেই হাঁস দুটো তাঁবুর বাইরে যখন চড়তো, ওরা দেখতো অনেক হাঁসের দল যখন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন তারা চঞ্চল হয়ে উঠতো, তাদেরও উড়ে যাওয়ার ইচ্ছে হতো। তারপরে একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদেরও বাড়ি ফেরার সময় হয়ে এল। এখানে কিছু শব্দার্থ দিয়েছি। ফলা অর্থাৎ তীক্ষ্ণ প্রান্ত, সয়না, সয়না মানে সহ্য হয় না। হিমালয় একটি পর্বতের নাম। দ্বীপ চারিদিকে জল বিশিষ্ট স্থান, মানে যে স্থলভাগে চারিদিকে জল থাকে, চারদিকেই জল থাকে, তাকে বলা হয় দ্বীপ। নিরাপদ, যেখানে আপদ বা বিপদ নেই এমন, মানে যে নির্জন, যেখানে লোকজন নেই। তাঁবু কাপড়ের তৈরি ছাওয়া বা অস্থায়ী বাসস্থান। জখম মানে আহত। বেচারি মানে নিরীহ, অসহায় বা নিরুপায়। এখানে লেখিকা লীলা মজুমদারকে নিয়ে কিছু বলেছে। দেখো, লীলা মজুমদারের জন্ম 1908 এবং মৃত্যু 2007 সালে। জন্ম কোথায়? কলকাতায়, জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা প্রমোদারঞ্জন রায়, বনের খবর বইয়ের লেখক। লীলা মজুমদারের বাবা প্রমোদারঞ্জন রায়, যিনি বনের খবর নামে একটি বই লেখেন। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায় 1920 সাল থেকে তিনি কলকাতায় আসেন। সারা জীবন তিনি সাহিত্য চর্চায় তার সঙ্গী ছিল। প্রথম যিনি ছোটদের বই তিনি লিখেছিলেন সেটা হলো বদ্রীনাথের বাড়ি। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপ পিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। কোথা থেকে বুনোহাঁস নেওয়া হয়েছে? গল্প স্বল্প বই থেকে বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরের ভিডিওতে আমরা এর হাতে কলমে কাজ করে নেব।